সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডলে বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি, তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানেও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্বল। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গোলাই আড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ংও ভোলেওনি, উনি ভোলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসল, নিজের মতো খাবার তুলল প্লেটে, টেবিলের ওপর ফোনে রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রকাট হয় এতে। কণ্ঠ ভারী কণ্ঠে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে। তীব্র ফোনের দিক চেয়ে জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামালো তীব্রর, চাইল বাবার দিক। ঘোলা চোখ তপ্ত রূপে শুধালো, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখব না? জামশেদ স্পেলিংয়ের ন্যায় জ্বলে উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এ নিয়ে কতবার পেপারে নিউজে ছাপানো হয়েছে জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে। হিসেব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো। আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শুধালেন, কি? তীব্র চাইল, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার চোখে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট, ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রর চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জা করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আই এম ফেড আপ। জামশেদ ক্রুব্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে। নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল সংখ্যালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র, তুমি ভুলে যাচ্ছ। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না। জানলে এমন করতে না। গ্রাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছো। ঘোরো, কিছু তো বলিনি। তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত? মান ইজ্জত অনেক শেষ করেছো। থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ডও সহ্য করব না। তীব্রর কিচ্ছু যাই এলো না। এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হংকার দিলেন। তীব্র, ব্ল্যাকমেইল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত। না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি, ড্যাড। লুৎফা দিশাহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউ যে কথার মান রাখেনি কোনোদিনও। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রুটোতা ছুটল রন্ধে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আতকে চাইলেন লুৎফ। তীব্র একবার সেদিক দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিড়মির করলেন,
উঠে হন হন পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন। শুনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল। আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই? বলতে চেয়েও শান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো। আসছি। ভদ্র মহিলা ছেলের যাওয়ার দিক হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালে চা এখানেই খায়। দু বেঞ্চে 8 জন বসেছে আজ। বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশে দাঁড়ানো তীব্রর লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হয় হাওয়ায় দুলছে। কাঠের ওপর বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় ফুটতো আওয়াজ। अरे अरे मैं तो गया रे, दिल भी गया रे। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পা। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন। বিল্টু ভাই, চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো। হুম। সে সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আর এই ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তুক দেখতে। সাফনের দিক চেয়ে বলল। কে ছিল? সে মাথা নাড়ালো। চিনি না, দাঁড়া দেখছি। সাপিন মুহূর্তে তার বাইক ছোটালো, সাথে চলল আরো কয়েকজন। তীব্র হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দ তা। উৎস চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যে লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারা আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাপনের মুঠোয় তার বিনস্ত্র শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ঘোরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি বাবা, কই যাচ্ছিলে এত সেজে গুছে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না। আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় বলল, অফিসে। খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ভ্রু উঁচাই। এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুরবাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল, ও। নতুন জামাই। মিরাজ ভদ্রলোকের চিবুক ডান বামে ঘুরিয়ে বলল, ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই। তা জামাই মিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়ালেন। ও শুধালো, জি, নাম শুনেছ? দেখোনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্র দিক আঙ্গুল তাক করলো মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বললেন, দেখছিস? জি। সালাম দেবে কে? তোর বাপ? লোকটি তৎপর ভয় ভয় আওড়ালো, আসসালামু আলাইকুম। মিরাজ থুষ্ট গলায় বলল। গুড। উনি ছোট কণ্ঠে শুধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকাই। যেতে বলেছি তোকে? জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখান দিয়ে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস? এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল। হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জি হলো। মিরাজ বললেন, অন্যায় যখন করেছো ভাইয়া, একটা শাস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদুম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুধরে দিয়ে বলল, শাস্তি কেন বলছিস? ও হলো এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্র দিক চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দেই। লোকটার শ্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের।
শ্বশুরের থেকে হাতে নাও উপহার, ভেঙে দিলে কষ্টে নিজে ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল, কাপের আদা মেশানো সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাট ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে এক পা থেকে মাথা অবধি দেখল লোকটির। বিলাতি নয়ন জোড়ার অথুষ চাউনি দেখে ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত, তিনি এলাকার নন, তবু শুনেছেন, কিন্তু চোখে দেখলেন এই প্রথম।